প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ ও পাকিস্তানের উপর নজর রাখছে ইসরায়েল। বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি ইসরায়েলের। এই অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তানের উপর কড়া নজর রেখে চলেছে দেশটি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। বৃহস্পতিবার 14 জুন এই সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রিউভেন আজার জানিয়েছেন, 2023 সালের 7 অক্টোবরের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা কড়া নজরদারিতে রেখেছে ইসরায়েল। ভারতে নিযুক্ত এই ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, এসব তথ্যের কিছু অংশ প্রকাশ্য সূত্র থেকে পাওয়া। এমন আরও কিছু কার্যক্রম থাকতে পারে যা জনসম্মুখে আসেনি। আজার বলেন, আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অন্যান্য সংগঠনগুলো 7 অক্টোবরের হামলাকে অন্যত্র একই ধরনের অভিযান পরিচালনার মডেল হিসেবে দেখতে পারে। এ ধরনের পরিস্থিতি সমগ্র অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত। এদিকে মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে টোটাল কিলার, বললেন ট্রাম্প। ফ্রান্সের এভিয়ানে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোটের G7 সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যতিক্রমী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মোদীকে দেখতে দেবদূতের মতো এবং অত্যন্ত ভদ্র বলে মনে হলেও বাস্তবে তিনি একজন টোটাল কিলার। তবে ট্রাম্প শব্দটি ব্যবহার করেছেন রূপক অর্থে, অর্থাৎ মোদীর কঠোর নেতৃত্ব ও দর কষাকষির দক্ষতার প্রশংসা করতেই এমনটা বলেছেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় মোদীকে খুবই কঠিন এবং দক্ষ দর কষাকষিকারী বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন। দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প বলেন, এই মানুষটিকে দেখুন, আমি আপনাদের একটি শিক্ষা দিই। তিনি সবচেয়ে সুন্দর চেহারার মানুষদের মধ্যে একজন। তাকে দেখতে এতটাই ভদ্র আর শান্ত লাগে যেন একজন দেবদূত, কিন্তু বাস্তবে তিনি টোটাল কিলার। তবে তাকে দেখতে এত ভালো লাগে যে তিনি আপনাকে অবাক করে দেন। এমন মানুষ খুবই কম আছে। এদিন ট্রাম্প আরও বলেন, আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ভারত হোয়াইট হাউসে একটি সত্যিকারের বন্ধুকে পাবে। এখানে উপস্থিত সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির প্রতি তাদের অসাধারণ শ্রদ্ধা রয়েছে। তিনি বলেন, মানুষ বলে তিনি খুবই ভালো মানুষ, আমি বলি তিনি খুবই কঠোর। তিনি একজন দক্ষ দর কষাকষিকারী। তিনি ভারতীয় জনগণকে ভালোবাসেন, আবার যুক্তরাষ্ট্রকেও ভালোবাসেন। হিউস্টনে আমাদের হাউডি মোদি অনুষ্ঠান হয়েছিল, স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ। ভবিষ্যতে আমরা আবার ভারত সফরে যাব। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে। আমরা ব্যবসা চুক্তি নিয়ে কাজ করছি। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অনেক কিছু ঘটছে। যুক্তরাষ্ট্র বর্তমানে ইতিহাসের সেরা সময় পার করছে। আমাদের দেশে $19.2 ট্রিলিয়ন বিনিয়োগ আসছে। আমরা কারখানা করছি, নানা ধরনের উন্নয়ন করছি। প্রধানমন্ত্রীও যুক্তরাষ্ট্রে অনেক বিনিয়োগ করছেন, আমরা সেটির প্রশংসা করি। আমি শুধু বলতে চাই, তিনি দীর্ঘদিন ধরে আমার বন্ধু এবং আমাদের সম্পর্ক সব সময় ভালো ছিল। আপনার সাথে থাকতে ভালো লাগছে। অন্যদিকে বৈঠকে নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নেয়ায় ট্রাম্পের প্রশংসা করেন। একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিরও কথা উল্লেখ করেন। মোদী বলেন, এই অঞ্চলে শান্তি আর স্থিতিশীলতার নতুন আশা জেগে উঠেছে। আমি বিশ্বাস করি এটি দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করবে। আপনি আর আমি একমত যে বৈশ্বিক অর্থনীতির জন্য হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ভারত সবসময়ই নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দিয়েছে। এ বিষয়ে আমাদের একসাথে কাজ করা উচিত এবং বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। সবশেষ জানিয়ে দেব, ইরানের $10,000 কোটি কোন কোন দেশে আটকে আছে। চীন ও ইরাকের ব্যাংক হিসাব থেকে শুরু করে কাতার ও দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা তহবিল, বিদেশে ইরানের মালিকানাধীন $10,000 কোটি বেশি অর্থ আটকে রয়েছে। আর ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় এই অর্থ ফিরে পাওয়া তেহরানের অন্যতম প্রধান দাবি হিসেবে সামনে এসেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি ও বছরের পর বছর ধরে চলা বিচ্ছিন্ন অবস্থায় থাকার ফলে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানি কর্মকর্তারা বিদেশে থাকা তাদের সম্পদের অন্তত $2,400 কোটি ধাপে ধাপে ছাড় করার দাবি জানাচ্ছে। তেহরানের দাবি, বিদেশে তাদের $10,000 কোটি বেশি অর্থ আটকে রয়েছে। অবশ্য বাইরে থাকা এই অর্থের হিসাব ভিন্নও হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তি স্বাক্ষরের এই সময়ে বিষয়টি আরও জরুরি হয়ে উঠেছে। এই চুক্তির ফলে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের তেল রপ্তানি আবার শুরু করা,
আটকে থাকা সম্পদ ফেরত পাওয়া ও ইরানের পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা পরিচালনার একটি দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন এবং অন্যান্য হিসাব অনুযায়ী ইরানের আটকে থাকা সম্পদের সবচেয়ে বড় অংশটি চীনে রয়েছে বলে ধারণা করা হয়, যার পরিমাণ $2000 কোটি থেকে $50,000 কোটি। এই অর্থের সিংহভাগই চীনের কাছে বছরের পর বছর ধরে তেল বিক্রির মাধ্যমে জমা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা। যেহেতু বেশিরভাগ আন্তর্জাতিক জ্বালানি লেনদেন বিশ্বব্যাপী ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে, ফলে ইরানের তেল রপ্তানির অনেক অর্থই নিষেধাজ্ঞার কারণে তেহরানের হাতে আসে। জানা গেছে, কিছু তহবিল কেবল খাদ্য ও ঔষধের মতো মানবিক পণ্য কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। কয়েকটি ব্যাংক হিসাবে মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় এই অর্থ রাখা হয়েছে। এই অর্থ এখন কেন গুরুত্বপূর্ণ? ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ইরান অন্তত $24 বিলিয়ন এখন ফেরত চায়। আটকে থাকা সম্পদ নিষেধাজ্ঞার কবলে পড়া ইরানের অর্থনীতিতে বড় ধরনের গতি ফেরাতে পারে। নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় এসব আটকে থাকা অর্থ দর কষাকষির প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। এই অর্থ ফেরত পেলে তা তেহরানকে তাদের মুদ্রার মান স্থিতিশীল করতে, আমদানিতে অর্থায়ন করতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। ইরানের বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস কেনার সঙ্গে জড়িত প্রায় $1000 কোটি থেকে $1500 কোটি ইরাকের কাছে আটকে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাগদাদ এই অর্থের বেশিরভাগ অংশ তেহরানে অবাধে স্থানান্তর করতে পারছে না। ভারত ও দক্ষিণ কোরিয়ার উভয়ের কাছেই প্রায় $700 কোটি করে আটকে রয়েছে। 2018 সালে ওয়াশিংটন আবার নিষেধাজ্ঞা জারি করার আগে উভয় দেশই ইরানের অন্যতম বড় তেল ক্রেতা ছিল। সেই অপরিশোধিত তেল কেনার অর্থ পরবর্তীতে স্থানীয় ব্যাংকিং ব্যবস্থায় আটকে দেওয়া হয়েছিল। 2023 সালে যুক্তরাষ্ট্র ও ইরান বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে মূলত দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা প্রায় $6 বিলিয়ন কাতারে স্থানান্তরিত হয়েছিল। এসব তহবিল মানবিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। তবে 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর এই অর্থ ব্যবহারের নিয়ম আরও কঠোর হয়ে যায়। জাপান, ওমান, লাক্সেমবার্গ এবং অন্যান্য দেশেও ছোট অঙ্কের অর্থ আটকে থাকা বলে ধারণা করা হয়, যা ইরানের আর্থিক লেনদেনের ওপর দশকের সংক্রান্ত বিরোধ ও বিধিনিষেধের চিত্র তুলে ধরে। মুদ্রাস্ফীতি, দুর্বল মুদ্রা এবং বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞার চাপে হিমশিম খাওয়া অর্থনীতিতে দ্রুত শক্ত বৈদেশিক কারেন্সি বা হার্ড কারেন্সি জোগানোর অন্যতম সহজ উপায় হল এই আটকে থাকা সম্পদ। ওয়াশিংটনের কাছে এসব তহবিল দর কষাকষির প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। রয়টার্স গত সপ্তাহে জানিয়েছে, ইরান প্রাথমিক পদক্ষেপ হিসেবে $6000 কোটি থেকে $1200 কোটি ছাড় করার চাপ দিচ্ছিল। মার্কিন আলোচকরা মানবিক ব্যয় এবং ভবিষ্যতে চুক্তি মেনে চলার প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত করে ধাপে ধাপে অর্থ ছাড়ার কথা বলছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরের অংশ হিসেবে ইরানি কর্মকর্তারা জব্দ থাকা অন্তত $2400 কোটি ফেরত পাওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনের প্রকাশিত সমঝোতা স্মারকেও ইরানের জব্দ অর্থ উন্মুক্ত করে দেওয়ার কথা বলা হয়েছে। বছরের পর বছর ধরে জব্দ অর্থ উদ্ধারে তেহরানের এই চেষ্টা শেষ পর্যন্ত সফল হলে এটি তাদের জন্য অন্যতম বড় অর্থনৈতিক পুরস্কার হয়ে উঠতে পারে।